Welcome to Sports Life presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। শুরু করছি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রসঙ্গ দিয়ে। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সুপার 6 নিশ্চিত করেছে 6 দল। আবাহনী, শেখ জামাল, শাইনপুকুর, গাজী গ্রুপ ক্রিকেটার্স, মোহামেডান এবং প্রাইম ব্যাংক নিশ্চিত করেছে সুপার লিগ পর্বের খেলা। এরই মধ্যে শিরোপার দৌড়ে সবার থেকে এগিয়ে আছে আবাহনী। 11 ম্যাচ খেলে সবকটিতেই জয় তুলে নিয়েছে 22 পয়েন্টে আকাশী নীলরা। আর 16 পয়েন্ট নিয়ে আবাহনীর পরেই আছে শাইনপুকুর, মোহামেডান ও শেখ জামাল। এদিকে রেলিগেশন পর্বে নিজেদের অস্তিত্বের লড়াইয়ে মাঠে নামবে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি, রূপগঞ্জ টাইগার্স ও সিটি ক্লাব। 11 ম্যাচ খেলে 3 দলেরই পয়েন্ট 4 করে। 22 এপ্রিল সুপার 6-এর প্রথম রাউন্ড ও 25 এপ্রিল মাঠে গড়াবে দ্বিতীয় রাউন্ডের খেলা। আর 23 তারিখ থেকে শুরু হবে রেলিগেশন পর্ব। এখানে একটা ব্যাপার আছে, তা হচ্ছে আজকে আমি দেখছিলাম সকালবেলা বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের প্লেয়ার যারা ন্যাশনাল সার্কিটে আছেন তারা প্রায় 1600 মিটারের মতো রানিং করেছেন। তাদের ফিটনেস টেস্ট হয়েছে প্রচণ্ড গরমের মধ্যে। ডেফিনেটলি ক্রিকেটারদের ফিটনেসের জায়গাটায় সবসময় সচেতন থাকতে হয়। আজকে ওই টেস্টটা দেখছিলাম যে মোটামুটি বেশ ঘাম ঝরাতে হয়েছে ক্রিকেটারদের। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে হিট ওয়েভ চলছে। আগামী কয়েকটা দিনও কিন্তু হিট ওয়েভ থাকবে। এর মধ্যে আবার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের খেলা আছে। সামগ্রিকভাবে অবশ্যই যারা সাধারণ মানুষ আছেন তাদের জন্য হিট ওয়েভ অনেক নির্দেশিকার জায়গা আছে। আমার মনে হয় প্লেয়ারদের এই সচেতনতার জায়গাগুলো, এই নির্দেশিকার জায়গাগুলো আরেকটু যদি এক্সপার্ট ওপিনিয়ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনশিওর করতে পারে, সেটা হয়তো বা ক্রিকেটারদের জন্য আরও অনেক বেশি মাত্রায় ফলপ্রসূ হবে। চূড়ান্ত হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার 6 এবং রেলিগেশন পর্বের খেলাসূচি। গ্রীষ্মের তীব্র তাপদাহে 2 দিনের বিরতি দিয়ে 22 এপ্রিল থেকে মাঠে গড়াবে সুপার 6-এর খেলা। আর এর পরদিন থেকে শুরু হবে রেলিগেশন পর্বের ম্যাচ। ছোটখাটো অভিযোগ থাকলেও এবারের ডিপিএল অন্য আসরগুলোর তুলনায় বেশ সফল বলে দাবি করেন সিসিডিএম চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী। গ্রীষ্মের তাপদাহের মধ্যেই চূড়ান্ত হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের সুপার 6 ও রেলিগেশন পর্বের সূচি। পাশাপাশি এই আবহাওয়ায় অতিরিক্ত সুবিধা প্রদানের সিসিডিএমের বৈঠকে কথা হয়েছে বলে জানিয়েছেন সালাউদ্দিন চৌধুরী। এগুলো আমরা মিটিং আলোচনা করে এনশিওর করলাম ওগুলো যাতে অ্যাভেলেবল থাকে। গ্রীষ্মের খরতাপে 2 দিনের বিরতি দিয়ে 22 এপ্রিল মাঠে গড়াচ্ছে সুপার 6 পর্বের খেলা। খেলার মাঝে থাকছে রিজার্ভ ডে। 23 তারিখ থেকে রেলিগেশন পর্বের খেলা শুরু হবে বলে নিশ্চিত করেছেন সিসিডিএম চেয়ারম্যান। 22 তারিখ থেকে সুপার লিগটা শুরু করছি। এরপরে আমরা 2 দিন গ্যাপ দিয়ে, যেহেতু হিট, প্র্যাকটিস, রেস্ট 3টা জিনিসের ইস্যু আছে, সো নেক্সট ম্যাচ হবে 25 তারিখ। রেলিগেশন তো একটা করে ম্যাচ হবে, আর সুপার লিগে তো 3টা করে ম্যাচ একই দিনে হবে। সবশেষ 3 বছর ধরে ডিপিএল এর ফিক্সড ক্যালেন্ডার তৈরির চেষ্টা করা হচ্ছে বলে জানান সালাউদ্দিন চৌধুরী। এবারের আয়োজন অন্য আসরগুলোর তুলনায় সফল বলে দাবি করেন তিনি। গত 3টা সিজন ধরে যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে একটা ফিক্সড ক্যালেন্ডার, এবং আমরা চেষ্টা করতেছি বিপিএল এর সাথে শিডিউলটাকে ঠিক রেখে যত তাড়াতাড়ি লিগটাকে চালু করা যায়। সো অন্যান্য লিগগুলো ডেফিনেটলি অনেক ইমপ্রুভ করেছে এবং আমাদের অবজারভেশনে সব জায়গা থেকেই ক্লাবগুলো হ্যাপি, প্লেয়াররাও হ্যাপি। তবে আম্পায়ারিং নিয়ে ছোটখাটো সমস্যার কথা স্বীকার করেন সিসিডিএম চেয়ারম্যান। আম্পায়ারিংয়ে 2-1টা ছোটোখাটো মিস্টেক তো হবেই, সবাই তো মানুষ। আমাদের টপ লেভেলের যে আম্পায়ারগুলো আছে সবাইকে আমরা এঙ্গেজ করার চেষ্টা করি। আজকে আম্পায়ারিং কমিটির লোকজনও ছিল। আমরা ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করি তাদের সাপোর্টটা, যেভাবে তারা আমাদেরকে গত 3-4টা সিজন ধরে টার্ন অ্যারাউন্ড করার জন্য হেল্প করছেন। 1-2টা ভুল যে হয় না তা না, তো সেটা তো আমাদের প্লেয়াররাও তো মিস্টেক করে। সবশেষ মুকিদুল ইসলাম মুগ্ধর কনকাশন চাপ নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। অনেক ক্লাবের স্বচ্ছ ধারণা না থাকায় এমন পরিস্থিতি তৈরি হচ্ছে বলে মনে করেন এই ক্রিকেট কর্তা। সাব বা কনকাশনের রুলগুলো অনেক টিম ম্যানেজার বা স্টাফরাই ঠিকমতো জানে না। সো তারা তো এটা তো পুরোটাই হচ্ছে ম্যাচ রেফারির ব্যাপার। সো তারা গিয়ে যদি কোয়েরিটা করে তারা নিশ্চয়ই তাদেরটা ক্ল্যারিফিকেশন পেয়ে যাওয়া উচিত। সো অনেক সময় যেটা হয়, না জানার কারণে অনেকে অনেক ধরনের কনসার্ন রেইজ করে, বাট জানলে মনে হয় কনসার্নগুলো রেইজ হতো না। সেরা আম্পায়ার দিয়ে ডিপিএল এর ম্যাচ পরিচালনা করা হয় বলে দাবি সিসিডিএম চেয়ারম্যানের। গুরুতর অভিযোগ না থাকায় কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলেও জানিয়েছেন সালাউদ্দিন চৌধুরী। এজেন্ডা যেটা ছিল সেটা হচ্ছে নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। যে বিষয়টা নিয়ে সঞ্জনা তুমি আর আমি কথা বলছিলাম, যে হিট ওয়েভের মাঝে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজকে খেলোয়াড়দের ফিটনেস টেস্ট হয়েছে। একটা তো ব্যাপার তো অবশ্যই আছে যে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ক্রিকেট, এই জেনারেশনে আমরা যারা আছি বঙ্গবন্ধু স্টেডিয়ামে ক্রিকেট দেখে নাই।
এই জেনারেশনের প্লেয়াররা কখনো খেলে নাই, বাট এটা একটা নস্টালজিয়ার জায়গা বঙ্গবন্ধু স্টেডিয়ামটা, যেটাতে এখন মূলত আসলে ফুটবল বা অ্যাথলেটিক্স বা অন্যান্য ডিসিপ্লিনের জন্যই আসলে প্রিপেয়ার করা হচ্ছে, রেনোভেট করা হচ্ছে নতুন করে। তো কেমন ছিল ফিটনেস টেস্টের জায়গাটা? বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক ট্র্যাকে ফিটনেস টেস্ট দিয়েছে 35 জন ক্রিকেটার, যেখানে 1600 মিটার দৌড়ে সবচাইতে কম সময় 5 মিনিট 47 সেকেন্ডে শেষ করেছেন পেসার নাহিদ রানা। ক্রিকেটারদের ফিটনেস যাচাই হয়ে যাওয়ার তাদের উন্নতির জন্য পৃথকভাবে কর্মপরিকল্পনা দেওয়া হবে জানিয়েছেন বিসিবির ট্রেনার ইফতেখার ইসলাম। সকাল 6টা বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক ট্র্যাকে যারা ঢুকছেন তারা কোনো দৌড়বিদ নন, সবাই ক্রিকেটার। জাতীয় দলের 3 ফরম্যাটের জন্য বিবেচনায় থাকা 35 ক্রিকেটার শনিবার সকালে হাজির হয়েছিলেন সাবেক এই ক্রিকেট স্টেডিয়ামে ফিটনেস টেস্ট দিতে। শুরুতেই ট্র্যাকে ক্যামেরা বসিয়ে দৌড়ের জন্য তা প্রস্তুত করেন জাতীয় দলের নতুন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি। এরপর টিম মিটিংয়ে বুঝিয়ে দেওয়া হয় কিভাবে হবে ফিটনেস অ্যাসেসমেন্ট। শুরুতেই ক্রিকেটারদের ওয়ার্ম আপ করান ট্রেনাররা। টেস্ট নেওয়া হয় 2 ধাপে। প্রথমে নেওয়া হয় 40 মিটার স্প্রিন্ট, যেখানে প্রত্যেক ক্রিকেটার আলাদাভাবে দেন গতির পরীক্ষা। এরপর শুরু হয় মূল পরীক্ষা, 1600 মিটারের দৌড়, যেখানে 2 গ্রুপে ভাগ হয়ে দৌড়ান ক্রিকেটাররা। প্রথম গ্রুপে ছিলেন 15 জন, শেখ মেহেদি, নাইম হাসান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, নাজমুল শান্ত, তানজিম সাকিব, নুরুল হাসান সোহান, জাকির হাসান, লিটন দাস, মাহমুদুল জয়, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, মমিনুল হক, খালেদ আহমেদ ও মাহমুদুল্লাহ রিয়াদ। শুরুতেই দৌড়ে এগিয়েছিলেন মেহেদি, মুশফিক, শান্তরা, কিন্তু শেষ দিকে গতির ঝড়ে লম্বা দূরত্বে এই গ্রুপ থেকে প্রথম হয়েছেন পেসার তানজিম সাকিব, দ্বিতীয় হয়েছেন মাহমুদুল জয় আর তৃতীয় মমিনুল হক। আর এই গ্রুপ থেকে সবার শেষে দৌড় শেষ করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। 20 জনের দ্বিতীয় গ্রুপে লম্বা লিড নিয়ে প্রথম হয়েছেন পেসার নাহিদ রানা। 1.6 কিলোমিটারের এই দৌড় শেষ করতে রানা সময় নিয়েছেন 5 মিনিট 47 সেকেন্ড, যা 2 গ্রুপ মিলে সেরা টাইমিং। এই গ্রুপ থেকে দ্বিতীয় হয়েছেন স্পিনার হাসান মুরাদ আর তৃতীয় হয়েছেন পেসার মুশফিক হাসান। আর 20 জনের গ্রুপ থেকে সবার শেষে দৌড় শেষ করেছেন শামীম পাটোয়ারি। মোট 39 ক্রিকেটারের টেস্ট নেবার কথা থাকলেও বিদেশে থাকায় সাকিব আল হাসান চোটের কারণে, সৌম্য সরকার, তাইজুল ইসলাম আর পারিবারিক কারণে অনুপস্থিত ছিলেন পেসার তাসকিন আহমেদ। এই টেস্টের মাধ্যমে আসলে বুঝলাম প্লেয়ারদের কন্ডিশনটা কি। এটার মধ্যে পাস ফেলের আসলে কিছু নাই, জাস্ট প্লেয়ারদের প্রেজেন্ট সিচুয়েশনটা কি। বেশ কয়েকটা সিরিজ গেছে, ডিপিএল গিয়েছে, বিপিএল গিয়েছে, তো এরপরে ওদের ফিটনেসের অবস্থা কি সেইটা জানার জন্য। এখন এইটা জানার পরে আমরা আসলে প্লেয়ারদেরকে ইন্ডিভিজুয়াল কাকে কি কোন ফিটনেস ট্রেনিং করাইতে হবে, কতটুকু করাইতে হবে, এগুলো আমরা ফাইন্ড আউট করবো। 1600 মিটার নিশ্চিত যে তাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমটা কীভাবে কাজ করে, বা ধরেন ওদের ক্যাপাসিটি কেমন, আসলে ফিটনেস, ওভারঅল ফিটনেস। স্প্রিন্টিংটা নিলাম হাউ ফাস্ট দে আর। সবকিছু ঠিক থাকলে জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে 26 এপ্রিল থেকে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ দল। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। স্পোর্টস লাইভে আমাদের সঙ্গে ঠিক এই পর্যায়ে যুক্ত হচ্ছেন সোহেল ইসলাম, কোচ শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং সেই সঙ্গে কোচ রংপুর রাইডার্স। একদমই তাই সোহেল ভাই, নিশ্চয়ই আপনি শুনতে পারছেন বিরতির পর মাঠে ডিপিএল গড়াচ্ছে, কিন্তু হিট ওয়েভ থাকছে আরও বেশ কিছুদিন। প্রচণ্ড গরমে ক্রিকেটাররা কি নিজেদের সেরাটা দিতে পারবে বলে আপনি মনে করছেন? অনেক বেশি যেটা বলবো যে আসলে মানে ওয়েদারের যে অবস্থা, এটা আসলে ক্রিকেট খেলার জন্য সারাদিন, যেহেতু আপনারা জানেন ক্রিকেট খেলা একটা বড় সময়ের খেলা, তো আসলে পুরাটা সময় মানে ওই রোদটা, ওই তাপটা থাকছে মাঠের মধ্যে, তো এটা প্লেয়ারদের জন্য চ্যালেঞ্জ। কিন্তু আপনি যদি বিগত মৌসুমগুলো দেখে আসছেন তাহলে সেখানে দেখতে পাবেন যে আসলে গরমের মধ্যেই খেলা হয়, তো ছেলেদের মাইন্ড সেট এরকম থাকে যে প্রিমিয়ার লিগ যখন খেলা হবে তখন আসলে গরমের মধ্যেই খেলতে হবে। তারপরেও এবার বলবো যে একটু ওয়েদারটা বেশি চ্যালেঞ্জিং, তো সেক্ষেত্রে পারফরমেন্সের জন্য যেটা হচ্ছে যে লম্বা সময় আপনি যদি প্রথমে ফিল্ডিং করেন, তারপরে যে লম্বা সময় ব্যাটিং করেন, সেই ক্ষেত্রে আসলে প্লেয়ারদের আসলে পারফরমেন্সের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। স্যার, সামি বলছিলাম এই প্রান্ত থেকে। আমার স্পেসিফিক প্রশ্নের জায়গাটা এরকম, তা হচ্ছে আরও 1 বছর হয়তো বা আমাদেরকে পবিত্র রমজানের সময় প্রিমিয়ার লিগটা করতে হবে, স্কেজুল বা শিডিউল অনুযায়ী ব্যাপারটা সেরকম। হিট ওয়েভের মধ্যেও প্রিমিয়ার লিগটা করতে হবে, ব্যাপারটা আসলে সেরকম। সো এই জায়গাটাতে স্যার পুরো বছরব্যাপী প্লেয়ারদের ফুড, নিউট্রিশন, মেনটেনেন্স কিংবা এই ধরনের হিট ওয়েভের সঙ্গে হ্যাবিচুয়েটেড হওয়ার জন্য
আরও এক্সপার্ট কাউন্সেলিং প্রত্যাশা করেন কিনা, সেটা আমাদের দেশে এরকম কালচার বিল্ড আপ হওয়াটা খুব জরুরি কিনা? কারণ দেখা যায় রমজান মাসে অনেক ক্রিকেটাররা রোজা রেখে প্র্যাকটিস করেন, সো ফুড নিউট্রিশনের ওই জায়গাগুলো অনেক সময় দেখা যায় যে প্রপারলি মনিটর হয় না। এই জায়গাগুলোর সচেতনতা কতটুকু জরুরি মনে করেন? এটা অ্যাওয়ারনেসের ব্যাপার এবং একটা হ্যাবিচুয়েটের ব্যাপার আছে। তো আমার কাছে মনে হয় যে আমরা এর প্রিমিয়ার লিগটা যখন শেষ হয় তারপর এই ন্যাশনাল লিগের এই মধ্যে যে স্লটটা থাকে, বাংলাদেশে এই সময়টা গরমই থাকে, তো এই সময়টাতে আসলে দীর্ঘ সময় ধরে তারা প্র্যাকটিস করে এবং এইচপি প্রোগ্রাম বলেন, টাইগার্সের প্রোগ্রাম বলেন বা এজ গ্রুপের প্রোগ্রাম বলেন বা যারা বাইরে বিভিন্ন জায়গায় একাডেমিতে করে, এই সময়টা আসলে কিভাবে এই গরমের মধ্যে অ্যাডাপ্ট করতে হয় এবং নিউট্রিশন কিভাবে হওয়া উচিত, কিভাবে ফ্লুইডটা ফিল করা উচিত এবং ম্যাচের আগে বা প্র্যাকটিস আগে প্রিপারেশনটা কেমন হওয়া উচিত, এই জিনিসগুলো আসলে ওই সময় তাদেরকে অ্যাওয়ার করা উচিত এবং সেইভাবে আসলে ছেলেরা যদি বিল্ড করতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে এই চ্যালেঞ্জটা এতটুকু থাকবে না। একদমই তাই। সোহেল ভাই, এবারের আসরে আবাহনীকে শিরোপার দাবিদার বলাই যায়। অন্যান্য দলগুলো আবাহনীর চাইতে এতটা কেন পিছিয়ে আছে? আর সেই সাথে জানতে চাই, শেখ জামালের পিছিয়ে থাকার কারণটা কি সাকিব আল হাসানের অনুপস্থিতি? এর লাস্ট 2-3 বছর তার আগের বছর আমরা চ্যাম্পিয়ন হয়েছি, সেই সময় আমাদের টিমটা ছিল অলমোস্ট খুব একটা চেঞ্জ হয় না, এখানে সাকিব আল হাসান ইনক্লুশন ছিল। তো আমার কাছে মনে হয় না যে এটা বড় ফ্যাক্টর যে আমরা আসলে সাকিব আল হাসান নাই, এর জন্য আমরা রেসে ওইভাবে নাই এখনো পর্যন্ত। তো আমি বলবো যে পুরো টিমটা আমরা আসলে যেভাবে খেলা উচিত ছিল আমার পারফরমেন্স ওয়াইজ বা বিগত দিনগুলোতে আমার ছেলে যারা খেলেছে তারা যে ধরনের পারফরমেন্স করেছে, এবছর আমি বলবো যে সবকিছু মিলায় আমরা ওইভাবে এজ এ টিম হিসেবে খেলতে পারি নাই। আমরা যদি আরো 2-1টা ম্যাচে আমরা যদি ভালো খেলতাম, আমাদের সর্বোচ্চটা ভালো মানে আমাদের যে সামর্থ্য আছে এটা আমরা সর্বোচ্চটা দিতে পারতাম, তাহলে মনে হয় যে আমরা এখন যে অবস্থায় আছে এর থেকে আমরা কিছু ভালো অবস্থায় থাকতে পারতাম। স্যার, প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অনেকগুলো ক্লাবই পার্টিসিপেট করছে এবং প্রত্যেকটা ক্লাবই লোকাল কোচিং প্যানেলই কাজ করছে। আপনি কাজ করছেন, আপনার আন্ডারে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে অনেকে কাজ করছেন, মুরাদ খান কাজ করছেন স্পিন বোলিং কোচ হিসেবে, আরও অনেকেই কাজ করছেন। এই যে লোকাল কোচদের জন্য টপ সার্কিটে এই ধরনের টুর্নামেন্টে কত বড় সুযোগ দেখেন আসলে তাদের লার্নিং এক্সপিরিয়েন্সটা গ্যাদার করার জন্য? শুধু এই টুর্নামেন্ট না, যে কোনো জায়গায় আসলে কোচদের জন্য শেখার ব্যাপার আছে। যদি আমি শিখতে চাই তো ডেফিনেটলি যে টুর্নামেন্টের মান যত ভালো থাকে সেখানে চ্যালেঞ্জ বেশি থাকে, সেখানে খেলার স্ট্যান্ডার্ডটা বেশি ভালো থাকে, তো কোচদেরও শেখার বেশি ভালো অপরচুনিটি থাকে। তো ডেফিনেটলি ডিপিএল একটা ভালো মানের টুর্নামেন্ট। আপনারা জানেন যে বাংলাদেশে আমাদের যে 3টা ফরম্যাটের মধ্যে ওয়ানডে ভালো খেলি, এটার ব্যাকবোন হিসেবে আসলে ডিপিএলই আমার কাছে মনে হয় অনেকদিন ধরে এটা ধরে মানে ব্রেক রাখছে। তো আমার কাছে মনে হয় ডেফিনেটলি কোচদের জন্য একটা ভালো অপরচুনিটি যে এই জায়গা থেকে তারা অনেক কিছু শিখতে পারবে। স্যার, আরেকটা বিষয় জিজ্ঞেস করতে চাই, গত 2 আসরে আপনাদের টিমের লিডিং উইকেট টেকার ছিলেন পারভেজ রাসুল, ইভেন ব্যাটিংয়েও তিনি বেশ ভালো হ্যান্ডি কন্ট্রিবিউশন করেছেন। এই বছর কোনো বিদেশি ক্রিকেটার খেলতে পারছেন না। সামগ্রিকভাবে আপনার কাছে কি মনে হয়, প্রিমিয়ার লিগে ডেফিনেটলি এটা দেশীয় একজন ক্রিকেটার বেশি খেলতে পারছেন, আমাদের দেশের ক্রিকেটের একটা লাভবান হওয়ার ব্যাপারও আছে, কিন্তু সামগ্রিকভাবে আপনি স্ট্যান্ডার্ড যদি চিন্তা করেন সেক্ষেত্রে কি আপনার কাছে মনে হয় যে বিদেশি ক্রিকেটার না থাকাতে প্রিমিয়ার লিগের স্ট্যান্ডার্ড ফল করতে পারে বা করেছে? একটা প্লেয়ার আসলে যে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে এটা আমি মনে করি না। তারপরেও একটা যদি আপনি ভালো মানের প্লেয়ার নিয়ে আসেন তাহলে অনেক টিমের কম্বিনেশন অনেক বেশি ভালো হয়ে যায়। সেই ক্ষেত্রে একটা টিমের সাথে আর একটা টিমের স্ট্রেংথের জায়গাটাও অনেক মানে ইকুয়াল হওয়ার কাছাকাছি চলে আসে, খেলার মানও বেড়ে যায়। তো আমি বলবো যে একটা যদি দেওয়া হয় এবং যদি আমরা ভালো প্লেয়ার রিক্রুট করতে পারি সেক্ষেত্রে ডেফিনেটলি এটা ভালো ইম্প্যাক্ট রাখবে। স্যার, আগামীতে আপনি এরকম স্বপ্ন দেখেন কিনা কোচিং স্টাফ বা কোচিং প্যানেলের জায়গা থেকে বিপিএলে যেই ধরনের কোচিং প্যানেল বা কোচিং স্টাফ থাকে বিভিন্ন সেক্টরে, ঢাকা প্রিমিয়ার লিগেও সেই ধরনের সেক্টর ওয়াইজ স্পেশালাইজড কোচিং প্যানেল থাকবে? এই প্রফেশনালিজমটা অদূর ভবিষ্যতে আশা করেন কিনা? অবশ্যই আশা করি এবং এটা হওয়া উচিত। প্রত্যেকটা টিমেই কোচিং স্টাফ একটা যেটা কোচিং ইউনিট বলতে পারি, কোচিং সাপোর্টিং স্টাফ যেটা এটার মধ্যে
একটা গ্রুপ থাকবে, যেটার মধ্যে হেড কোচ থাকবে, অ্যাসিস্ট্যান্ট কোচ থাকবে, বা স্পেশালিস্ট কোচ হিসাবে বলতে পারি যে ব্যাটিং কোচ, পেস বোলিং কোচ, ট্রেনার, ফিজিও, এরকম একটা। এবং এই কালচারটা যত দ্রুত শুরু হবে তত আসলে প্লেয়ারদের জন্য ভালো, কেন স্পেশালিস্ট কোচদের কাছ থেকে তারা আসলে ইনফরমেশনটা ভালো পাবে, কিভাবে তাদের প্রিপেয়ার হতে পারবে ম্যাচের জন্য। এবং আসলে সামগ্রিকভাবে এটা ছেলেদের পারফরমেন্সে যেমন হিট করবে, এটা খেলার স্ট্যান্ডার্ড বাড়ানোর জন্য আসলে এটা কাজে লাগে। লাস্ট সর্বশেষ যে কোশ্চেনটা করতে চাই স্যার, তা হচ্ছে বিপিএল তো আমাদের একটা টি-20 টুর্নামেন্ট আছে, আর একটা টি-20 টুর্নামেন্টের অভাব অ্যাজ আ কোচ আপনি আসলে কতটুকু ফিল করেন? কারণ বিপিএলও অনেক সময় নতুন প্লেয়ার রিক্রুট করা যায় না, কারণ টি-20-র অপশনই তো আমাদের এখানে নাই, সো প্রতিষ্ঠিত প্লেয়ার দিয়েই খেলতে হয়। আপনি কতটুকু অভাব বোধ করেন? এটা আসলে একটা বড় ব্যাপার যে আমরা শুধু একটাই বিপিএলই যেটা একটা বড় টুর্নামেন্ট খেলি, টি-20। আমার কাছে মনে হয় যে এই জায়গাটা আমরা যদি আর একটা পাশাপাশি আর একটা টুর্নামেন্ট খেলতে পারি, যেখানে দেশি লোকাল ছেলেরা খেলবে, এবং ওইখান থেকে আসলে যারা ভালো পারফর্ম করবে ওখান থেকে আমরা পিক করতে পারি যে বিপিএল এর জন্য, তাহলে আসলে ছেলেদের অপরচুনিটি যেমন বাড়ে, তেমন আসলে বেশি খেলা হইলে আসলে খেলার মানটাও, খেলাটা কিভাবে খেলতে হয় এই ছেলেরাও বুঝবে, এবং খেলার মান আলটিমেটলি ভালো হবে। তো এটা ডেফিনেটলি একটা ভালো ডিসিশন হবে যদি আমরা ডিসিশন হবে যদি আমরা আসলে আরেকটা টুর্নামেন্ট করতে পারি বিপিএল এর পাশাপাশি টি-20। অসংখ্য ধন্যবাদ স্যার আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সোহেল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এতক্ষণ। Welcome back once again to Sports Live. স্পোর্টস লাইভ আপনারা ঠিক এই মুহূর্তে দেখছেন। ধোনির বিপক্ষে খেলতে নেমে তারই রেকর্ড ভেঙে ধোনিকে টুপি খোলার সম্মান জানিয়েছেন লোকেশ রাহুল। চেন্নাই ম্যাচ হারলেও লখনৌয়ের খড়ের মাঠে চলেছে ধোনি বন্দনা। ধোনির কারণে চাপ বাড়ে বোলিং শিবিরে, ম্যাচ শেষে বলেছেন রাহুল। অন্যদিকে ধোনি মাঠে নামায় গ্যালারির চিৎকারের সতর্ক সংকেত এলো স্মার্ট ওয়াচে। ইনস্টাগ্রাম পোস্টে জানালেন টিককের স্ত্রী। ছবিটা দেখে যে কেউ বলবে ঘরের মাঠে চেন্নাইয়ে খেলতে নামছেন মহেন্দ্র সিং ধোনি। তবে ভারতের যে কোনো মাঠকে যে নিজের আর গ্যালারিকে চেন্নাইয়ের বানিয়েছেন ধোনি। পেয়েছেন দক্ষিণের প্রিয় ডাকনাম থালা। প্রতিপক্ষের মাঠ লখনৌয়ে খেলতে নেমেও দৃশ্যটা ছিল একই। লখনৌ ওপেনার কুইন্টন ডিককের স্ত্রী সাশা ইনস্টাগ্রামে নিজের স্মার্ট ওয়াচের স্ক্রিনে ভেসে ওঠা সতর্কবার্তার ছবি শেয়ার করে লিখেই ফেলেছেন, ধোনি যখন ব্যাটিংয়ে নামেন কোলাহলপূর্ণ পরিবেশ, শব্দের মাত্রা 95 ডেসিবেলে পৌঁছেছে। 10 মিনিট এমন পরিস্থিতি থাকলে সেটা ক্ষণস্থায়ীভাবে শ্রবণ ক্ষমতা হ্রাস করতে যথেষ্ট। 43 ছুঁতে যাওয়া ধোনি এদিনও দেখিয়েছেন ভিনটেজ পাওয়ার। 9 বলে 28 রানের অপরাজিত ইনিংস খেলেন এমএসডি। 90 রানে 5 উইকেট পড়ে যাওয়া চেন্নাইয়ের স্কোর 176 হয়ে যাওয়ার পর লখনৌ অধিনায়ক রাহুলও বলেছেন ধোনি ইফেক্টের কথা। চেন্নাইয়ের 160-165 রান হলে ঠিক হতো, কিন্তু আবারও ধোনির কারণে হলো না। তিনি নামলে চাপ বাড়ে বোলারদের উপর, সময় এবং বোলারদের ওপর তার এমনই আধিপত্য। আমাদের দলটা তরুণ এবং আমার মনে হয় এই প্রথম তারা ধোনির মতো ব্যক্তিত্বের মুখোমুখি হওয়ায় চাপে পড়ল। দর্শকেরা তো গগন বিদারী আওয়াজ তুলেছেন। তবে এই ম্যাচে ধোনির রেকর্ড ভেঙে দলকে জিতিয়েছেন লখনৌ অধিনায়ক রাহুল। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে আইপিএলে সর্বাধিক 24টি হাফ সেঞ্চুরি ছিল ধোনির। তবে ধোনির বিপক্ষেই সেই রেকর্ড ভেঙে কিপার ব্যাটার হিসেবে আইপিএলে সর্বোচ্চ 25-50-র মালিক হয়েছেন রাহুল। তবে ম্যাচ শেষে ধোনির সঙ্গে হাত মেলাতে গিয়ে টুপি খোলা সম্মান জানাতে ভোলেননি লোকেশ রাহুল। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। আজকের স্পোর্টস লাইভে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।